আমি সবসময় আমার প্রিয় দর্শকদের আশার বাণী শোনাতে চাই। আমি চাই যে আমার কোনো বক্তব্যে কথায় যেন আমার দেশের মানুষ, আমার শুভাকাঙ্ক্ষীরা বা আমার যারা দর্শক তারা হতাশ না হন, নিরাশ হয়ে না যান। ব্যক্তিগতভাবে আমি একজন আশাবাদী মানুষ। কিন্তু আসলে সুখবর দেওয়ার মতো কিছু নেই। যত দিন যাচ্ছে তত আমি দুঃসংবাদ দেখতে পাচ্ছি আমার বিশ্লেষণে। অনেক ব্যস্ততার কারণে আমি গত কয়েকদিন ভিডিও বানাতে পারিনি। সব খবরই আমার পর্যবেক্ষণে ছিল। কিন্তু আমি সবচেয়ে যে বিষয়টিতে খুবই আশাহত হচ্ছি, সেটি হলো নিজেদের ঘরের মধ্যে এক ধরনের বিভেদ। এটি খুবই দুঃখজনক। আমি আমার এর আগের সর্বশেষ ভিডিওতে বলেছিলাম, কোনো অবস্থাতেই কমন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ঠিক হবে না। তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। দুর্ভাগ্য আমি দেখছি ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, হতাহত হয়েছেন এবং এখনো যারা বিপ্লবীদের বেঁচে আছেন এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের অনেকের মধ্যেই বিভেদ। ইভেন একে অপরের বিরুদ্ধে তিক্ত ভাষায় কাদা ছোড়াছুড়ি করছেন। প্রথমেই তো বলতেই চাই যে খুবই দুঃখজনক দেখলাম যে বিএনপির সঙ্গে জামাতের একটা ব্যবধান ক্রমেই প্রতিদিনই বাড়ছে। এক দলের নেতারা আর এক দলের নেতার বিরুদ্ধে কটাক্ষ তীব্র ভাষায় সমালোচনা করছে। আমি এটা বলছি না জামাত বিএনপি এক নীতি আদর্শের দল। আমি শুধু ওই সেন্স থেকে বলছি, যারা আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত করে দীর্ঘ ১৫টি বছর লড়াই সংগ্রাম করেছে, কি দুর্ভাগ্য এখন দেখতে হচ্ছে তাদের মধ্যে বিভেদ। ঠিক তেমনি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যারা আমাদের সমন্বয়করা আছেন, এখন তো আসলে সমন্বয়ক শব্দটা একটা অন্যরকম মিনিংফুলে চলে গেছে। সমন্বয়ক মানেই মনে হবে যে একজন ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতার আধার। আমি সবাইকে বলছি না, ইতিমধ্যে কিন্তু এই বিতর্ক শুরু হয়ে গেছে। এবং সংস্কারের নামে এক ধরনের সময়ক্ষেপণের অভিযোগ, আবার নির্বাচনের নামে এক ধরনের তাড়াহুড়ো করে ক্ষমতায় চলে যাওয়ার একটা প্রতিযোগিতা। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত, নিপীড়ন মুক্ত, সত্যিকার অর্থেই ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের অধিকার, আমরা যেই বাংলাদেশ মনে মনে স্বপ্ন দেখি, সেই ন্যায্য সাম্যের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, সেটি কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু লক্ষ্য বিচ্যুত হয়ে যাচ্ছি এবং যার সুযোগ নিচ্ছে কিন্তু প্রতিপক্ষ। আপনি দেখেন, যেই মুহূর্তে সমস্ত শক্তিগুলো ভেঙে ভেঙে ডিভাইড অ্যান্ড রোল হয়ে যাচ্ছে, মানে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রোল করছে, ভাগ করো, শাসন করো, সেই মুহূর্তে প্রতিপক্ষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। একদিকে প্রতিপক্ষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে, ঘরে বাইরে দেশে বিদেশে তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। আর ২৪-এর গণ অভ্যুত্থানের যারা বিপ্লবের লড়াকু সৈনিক, প্রত্যক্ষ পরোক্ষভাবে ছাত্র কি, সাধারণ জনতা কি, রাজনৈতিক দল, এই শক্তিগুলো ভেঙে যাচ্ছে, একে অপরের বিরুদ্ধে কথা বলছে,
তারা এক থাকতে পারতেছে না। আমি যে ঐক্যের কথা বারবার বলে আসছি, যে কোনো পরিস্থিতিতে আপনার ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এ কথাটি মুখে না, বাস্তবে, বাস্তবে আপনাদেরকে মিন করতে হবে সবার আগে দেশপ্রেম। দেখেন, খুবই দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি, ঠিক মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের বাংলাদেশটাকে যেভাবে একটি মানে দাসে পরিণত করার চেষ্টা করা হয়েছিল, যে আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি, কিন্তু আমাদেরকে জিম্মি করে রাখা, একটি আরেকটি দেশের অধীনে রাখার যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল, এটি তো আসলে মুক্তিযুদ্ধের আগের থেকে ছিল। ওদের উদ্দেশ্যই ছিল পশ্চিম পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে আলাদা করা, স্বাধীন করার নামে আলাদা করা, এবং এবং একটা পর্যায়ে কলোনি বানায় রাখা। এটা কোনো নিজস্ব সেনাবাহিনী হবে না, কিছুই হবে না, সম্পূর্ণ ভারতের পরামর্শে তাদের তাদের নিয়ন্ত্রণে এই দেশ চলবে। যদিও তারা পরবর্তীতে এই বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তারা এটি এখান থেকে সরে আসতে বাধ্য হয়, কিন্তু তারা কখনো নিয়ন্ত্রণ ছাড়ে নাই। দেখেন, যে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে মানে নেতৃত্ব না দিলেও উনি যখন দেশে ফিরে আসেন, এখন ইতিহাস নিয়ে অনেক কথা হচ্ছে। গতকাল মেজর ডালিমের সাক্ষাৎকার শুনলাম, অনেকেই শুনেছেন। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন, সেই একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকার নিতে সক্ষম হয়েছেন। আমরা অনেকেই এই সাক্ষাৎকার নিয়ে যতই বিতর্ক থাকুক, আমি মনে করি যে মেজর ডালিমের মুখ থেকে আমরা অনেক সত্য ভাষণ জানতে পেরেছি, অনেক অজানা কথা জানতে পেরেছি। নিঃসন্দেহে সাংবাদিক ইলিয়াসের জীবনে একটি মাইল ফলক এই সাক্ষাৎকার, তার সাংবাদিকতার জীবনে। যাই হোক, আমি অন্য কথায় ফিরে আসছি, যে দেখেন, আজকে ঠিক মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশটাকে যেমন জিম্মি করে রাখতে চেয়েছিল, এবং যখন পারছিল না, তখন বঙ্গবন্ধুকে কিন্তু তারা এক নায়ক বানিয়েছিলেন। যখন বাংলাদেশের সেনাবাহিনী গঠনে ভারত সত্যিকার অর্থে বাধা দিতে পারে নাই, যখন ভারত বাধ্য হয়েছিল 1971 সালের পরে তার সেনাবাহিনী সরিয়ে নিতে, প্রত্যাহার করতে, তারপরে তারা ঠিকই কিন্তু রক্ষী বাহিনী গঠন করছে, ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য রক্ষী বাহিনী। তারপরে শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে এক নায়ক বানানোর জন্য বাকশাল করা হয়। আমি তো মনে করি যে এই ভুলগুলো ছিল আমাদের জাতীয় নেতাদের জীবনে। যদি ওই ভুলগুলো ওনারা না করতেন, যদি সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মর্যাদা দিয়ে, তাদের সবাইকে নিয়ে বঙ্গবন্ধু দেশটাকে সামনে নিয়ে উনি চলতেন, তাহলে কিন্তু আমাদের দেশে ওই সময় সংকটটা তৈরি হয় না, এবং ৭৪ দুর্ভিক্ষ হয় না, এবং নির্মমভাবে তার এই যে সপরিবারে নিহত হওয়ার ঘটনা ঘটে না। ঠিক দেখেন, আজকে শেখ হাসিনা একটা বিশাল সুযোগ ছিল, কিন্তু যখন যেভাবে হোক 11 পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, 2/3 আসন পাওয়া নিয়ে অনেক প্রশ্ন আছে। বলা হচ্ছে, ইতিহাস একদিন হয়তো সাক্ষ্য দিবে যে সেটিও এক ধরনের সূক্ষ্ম কারচুপির ইলেকশন ছিল, যে আওয়ামী লীগকে 2/3 আসন দিয়ে দেয়া, যেহেতু এক্সিট লাইন সেনা সমর্থিত সরকার, তাদের নিজেদের সেফ হওয়ার জন্য, যে কারণে মঈনুল আহমেদ দেশে নাই, কিন্তু আসতে পারে নাই, বিদেশে পালিয়ে আছে, মানে বিদেশে অবস্থান করছে। আমার কথা হলো, যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার সামনেও কিন্তু একটা বিশাল সুযোগ ছিল, যদি 2009 সাল থেকে উনি সত্যিকার অর্থেই একজন ভালো শাসক হিসাবে দেশ পরিচালনা করতেন, দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন, মানুষকে গুড গভর্নেন্স দিতেন, মানে একজন ভালো শাসক হিসাবে যা যা করা তাই করতেন, ওনার
দলকে একটা স্বৈরতন্ত্রে উনি পরিণত না করতেন, উনি কিন্তু ক্ষমতায় থাকতে পারতেন। আমার ধারণা পরপর ২ টার্ম থাকতে পারতেনই। তারপর না পারলে হতেন, বিরোধী দল হতেন। কি হতো? কি সমস্যা হতো? আজ তো বাংলাদেশে এত ক্ষতি হতো না। আপনার দলেরও এত ক্ষতি হতো না। আজকে দেখেন ভুল সিদ্ধান্ত নিয়ে আজকে আপনি কি নিজের ক্ষতি করেছেন, নিজের লক্ষ লক্ষ নেতাকর্মীর ক্ষতি করেছেন, দলটাকে শেষ করে দিয়েছেন। এই দলের ভবিষ্যৎ কিন্তু আর নাই কিন্তু এই অর্থে। আমরা দেখি না খোলা চোখে। জানি না কি আছে আপনাদের। যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন, গুম, রাহাজানি, অর্থ পাচার এগুলো দরকার ছিল না তো করার। কিন্তু করেছেন। আমি বলবো ঠিক আবার এই ২৪-এর যে গণ অভ্যুত্থান এই বিজয়টাকেও কিন্তু যাতে এই গণ অভ্যুত্থান সফল হতে না পারে, সাফল্যের চূড়ান্তে পৌঁছতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে। সবচেয়ে বিদেশি শক্তি কিন্তু তৎপর। এই ১৯৭১ সাল পড়ালের পরে যা হয়েছিল এখনো কিন্তু তাই হচ্ছে। শত্রু কিন্তু একেবারে ঘরের মধ্যে ঢুকে গেছে। আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আমি মনে করি যে আমার মতো অনেকেই বুঝতে পারছেন। চক্রান্ত, ষড়যন্ত্র কিন্তু একেবারে গভীরে ঘরের মধ্যে ঘরে, ঘরে ঢুকে যাচ্ছে। ডিভাইড অ্যান্ড রোল পলিসি করে তারা সব ভেঙে চুরমার করে দিচ্ছে। যে ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দিচ্ছে। এবার তাদের ১ম টার্গেট হলো যাতে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে বাংলাদেশের যে একটা ঐক্যবদ্ধ শক্তি গড়ে উঠেছে এই শক্তিকে ভেঙে দেয়া। ইতিমধ্যেই তারা কিন্তু অনেক ক্ষেত্রে সফল হয়ে গেছে। আমি ভিডিও বেশি লম্বা করব না। এখানেই শেষ করতে চাচ্ছি। যে কথাটি বলে ভাই সবার আগে কিন্তু ঐক্য। আপনারা যদি জাতিগতভাবে ঐক্য ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু চরম মাশুল দিতে হবে। ওই তারেক রহমান যে বলেছিলেন যে নির্বাচন কিন্তু এবার অনেক কঠিন। সত্যিই কঠিন। আমি আমার ভিডিওতে বলেছিলাম তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফিরে আসা খুবই জরুরি। এখনো বলছি। কিন্তু উনি কি ফিরে আসতে পারবেন? চক্রান্ত তো বন্ধ হয়নি। এখনো অনেকগুলো মামলা আছে কিন্তু। মামলার গতি কিন্তু স্রোত হয়ে গিয়েছে। আমি মনে করি সবার আগে আমাদের এই ক্ষমতায় যাওয়ার লোভ ত্যাগ করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা তত্ত্বাবধানে থেকে কোনো দল গঠন করবেন না। তাহলে কিন্তু ভবিষ্যৎ যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু বিতর্ক হতে পারে। আল্লাহর হস্তে এই কাজটা করবেন না। যদি জাতীয় নাগরিক কমিটি আমাদের সমন্বয়ক ভাইয়েরা কোনো দল করতে চান, আমি জানি করবেন আপনাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তাহলে সরকার আর দল কিন্তু আলাদা করবেন। সরকারে থেকে দল করবেন না। আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বিরুদ্ধে বিএনপি রাস্তায় নেমে গেছে প্রায়। এটা খুব দুর্ভাগ্য হবে। যেদিন শুনবো এবং দেখব, এখন তো বক্তৃতা শুনছি। বিএনপি নেতারা কিন্তু আপনাদের খুবই তীব্র ভাষায় সমালোচনা করতেছেন। এটি আপনাদের প্রাপ্য ছিল না। কিন্তু এই পরিস্থিতি প্রেক্ষাপট আপনারা অনেকে তৈরি করে ফেলেছেন। এমন ছিল না কিন্তু। আমি বলবো সত্যিকার অর্থে আমরা যে বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ প্রত্যাশা করি, যেই বাংলাদেশ লালন করি, স্বপ্ন দেখি, সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আসেন আমরা সবাই মিলে ১ম ঐক্যবদ্ধ হই। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হই, দেশপ্রেমে ঐক্যবদ্ধ হই। তারপরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যা যা করার তাই তাই করি। এবং কিছু জরুরি সংস্কার আমরা এখন করি, আর কিছু সংস্কার তো আমরা চাইলেও করতে পারবো না। সেই সংস্কারের রূপরেখা তৈরি করতে হয়, বন্দোবস্ত তৈরি করতে হবে। বন্দোবস্ত তৈরি করার পরে যেমন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৩ জোটের রূপরেখা হয়েছিল, লিখিত রূপরেখা হয়েছিল। যদিও সেটি ভবিষ্যতে অনেকে মানে নাই। কিন্তু এবারের একটি বন্দোবস্ত এমনভাবে আপনাদের করতে হবে পুরো জাতির সামনে, ক্যামেরার সামনে এবং স্বাক্ষর তো করতেই হবে এবং এবং প্রকাশ্যে ওয়াদা নিতে হবে যে আমরা এই সংস্কার ক্ষমতায় গেলে করব। আর আল্লাহর হস্তে আপনারা নিজেদের মধ্যেই মারামারি, কাদা ছোঁয়াছুঁড়ি আর করেন না। প্লিজ স্টপ করেন। এটি বন্ধ না করেন আমি কিন্তু খুবই আশঙ্কার মধ্যে আছি। যেকোনো মুহূর্তে কিন্তু অনেক ঘটনা ঘটে যেতে পারে। যারা আমরা খুবই প্রত্যাশার মধ্যে আছি যে সুন্দর দেশ হবে, সামনে নির্বাচন হবে, এটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, এটি আমাদের প্রত্যাশা।
এ প্রত্যাশা অন্যায় না। কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ, যারা আমাদের দেশি বিদেশি শত্রু, তারা কিন্তু বসে নেই এবং তাদেরকে আপনারা কখনোই খাটো মনে করবেন না। শুধু বক্তৃতা দিয়ে কিন্তু তাদের ঠেকানো যাবে না। প্রথমতই তাদের জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত তাদের উপরে নির্ভরতা কমাতে হবে এবং আমাদের বিকল্প সোর্স খুঁজতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আল্লাহ হাফেজ।